দেখো ক্লাস 9 এর আগে আমাদের ভৌতবিজ্ঞানের আইসোটোপ, আইসোবার আর আইসোটোন কী জিনিস এগুলো দেখেছিলাম, তাই তো? আজ আমাদের নিউক্লিয় বল এখান থেকে শুরু হচ্ছে। দেখি নিউক্লিয় বলটা কি। মোটামুটি আমরা একটু জানি, তো দেখি এখন আর একটু বিস্তারিত আছে। পরমাণুতে অতি ক্ষুদ্র আয়তনের নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ তড়িৎগ্রস্ত একাধিক প্রোটন ও নিস্তড়িত নিউট্রন কণাগুলি ঠাসাঠাসি অবস্থায় একসাথে থাকে। অর্থাৎ আমরা জানি যে পরমাণুর ভেতরে অতি ক্ষুদ্র খুব ছোট একটা স্থানে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? প্রোটন আর নিউট্রনরা। তো প্রোটনরা কি তড়িৎগ্রস্ত পজিটিভ, মানে প্লাস ধনাত্মক, আর নিউট্রনদের কোনো তড়িৎ নেই, তাই নিউট্রনকে বলা হয় নিস্তড়িত। বেশ, সমতড়িৎধর্মী প্রোটনগুলির মধ্যে তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করে, কিন্তু তবুও নিউক্লিয়াস স্থায়ী হয়। এর অর্থ সমতড়িৎধর্মী বলছে, তাই না? এখানে কি বলছে? সমতড়িৎধর্মী প্রোটন। এর অর্থ কি? সমতড়িৎধর্মী প্রোটন এর অর্থ হচ্ছে প্রোটনগুলোর প্রত্যেকেই তড়িৎ কি প্লাস বা ধনাত্মক, তাই তো, পজিটিভ। আমরা কি জানি? পজিটিভ মানে একই আধানযুক্ত কণা পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে, মানে একে অপরের থেকে দূরে চলে যেতে চায়, তাই না? তো এই রকম ঘটনা যদি ঘটে তাহলে তো নিউক্লিয়াস স্থায়ী হওয়ার কথা নয়, নিউক্লিয়াসের কোনো অস্তিত্ব থাকারই কথা নয়। তার মানে আমরা যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি, যে কোনো বস্তু যেটা আমরা স্পর্শ করতে পাচ্ছি, বই খাতা, বিভিন্ন বস্তু পদার্থ, ইট পাথর যা যা রয়েছে, সমস্ত বস্তুই কোনো অস্তিত্ব থাকা উচিত না, কিন্তু বাস্তবে তো থাকে। তাহলে আমরা যেটা ভাবছি সেটা নিশ্চয়ই মানে সেটা ঠিক, মানে তার পেছনেও কোনো কারণ আছে, যে কারণটা আমরা জানি না। সেটাই এখানে বলছে যে সমতড়িৎধর্মী প্রোটনগুলোর মধ্যে তো তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করে, কারণ একই তড়িৎগ্রস্ত কণা, কিন্তু নিউক্লিয়াস স্থায়ী হয়, নিউক্লিয়াস তো স্থায়ী হয়। তো এর কারণ হিসেবে বলছে যে বিজ্ঞানী হাইজেনবার্গের মতে নিউক্লিয়াসের মধ্যস্থ প্রোটন, নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন কে পি দ্বারা চিহ্নিত করছে, ছোট হাতের পি, ও নিউট্রনকে কি দ্বারা চিহ্নিত করছে? ছোট হাতের এন দ্বারা। তো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে আধান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক রূপান্তর ঘটতে থাকে। আধান বিনিময়ের মাধ্যমে মানে কিছু আধান আছে যে আধানটা বিনিময় ঘটতে থাকে, নিউট্রন থেকে প্রোটনে যায়, প্রোটন থেকে নিউট্রনে যায়, এরকম হতেই পারে, তাই না? তো হ্যাঁ, এবারে কিভাবে আধান তাদের মধ্যে আদান প্রদান ঘটে এই বিষয়টা আমাদের এখন নেই, ঠিক আছে? এটা আমাদের এখনও নেই। 11-12-এও যদি সায়েন্স থাকে তোমাদের, তখনও সেরকম অত পড়বে না, সেখানে নেই। কারণ আমি যখন পড়েছি তখন তো এগুলো ছিল না। আধান বিনিময় কীভাবে ঘটে এগুলো বোধহয় গ্র্যাজুয়েশনে, কিংবা গ্র্যাজুয়েশনে না থাকলে মাস্টার্সে পিএইচডি করবার সময় তখন ওগুলো আরও ডিটেলসে থাকে, ঠিক আছে? এখানে শুধুমাত্র ওপর একটু ধারণা থাকা দরকার সেই বিষয়গুলো, কারণ এগুলো খুব একদম কোর্স সাবজেক্ট বলা হয়, মানে একদম ভেতরের বিষয়গুলো, যেগুলো একটু গাণিতিক বিশ্লেষণের দরকার, যেগুলো একটু রিসার্চ লেভেলের, তো সেই তখন ওই জিনিসগুলোর দরকার পড়ে, এখন জাস্ট একটু জানা। তো বলছে অবিরাম গতিতে আধান বিনিময়ের মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটতে থাকে, মানে বলতে পারো প্রোটন নিউট্রনে পরিণত হয়, নিউট্রন প্রোটনে পরিণত হয়, ঠিক আছে? এইরকম একটা ধারণা আমাদের থাকতে পারে এই ধরনের ঘটনা কথা থেকে, এই বাক্যটা থেকে, তাই না? এর ফলে নিউক্লিয়নগুলি, আচ্ছা নিউক্লিয়ন কোনগুলো? নিউক্লিয়নের অর্থ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে যারা যারা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে, মানে প্রোটন আর নিউট্রনকে। এর ফলে নিউক্লিয়নগুলির মধ্যে শক্তিশালী আকর্ষণী বলের সৃষ্টি হয়, যাকে বলা হয় নিউক্লিয় বল। তার মানে একটা সবগুলো প্রোটন যে একসঙ্গেই নিউট্রনে পরিণত হবে, বা সবগুলো নিউট্রন একসঙ্গে প্রোটনে পরিণত হবে তা তো নয়। একটা প্রোটন নিউট্রনে পরিণত হলো, এবারে মানে এরকমটাও নয়, আমার এটাও বলা ঠিক নয়, কারণ আমি ওই ক্যালকুলেশনগুলো তো জানি না। মানে এটা ধরে রাখো এইরকম বিষয় যে প্রোটন নিউট্রন মধ্যে পারস্পরিক পরিবর্তন ঘটে থাকে। তো এর ফলেই একটা শক্তিশালী আকর্ষণী বলের সৃষ্টি হয়, যাকে নিউক্লিয় বল বলে। ওদের মধ্যে বিকর্ষণ বল থাকে, কিন্তু এই যে আধান বিনিময়ের মাধ্যমে যে একটা তাদের রূপান্তর ঘটে, এর ফলে একটা শক্তিশালী আকর্ষণ বল সৃষ্টি হয়, যে আকর্ষণ বলটা ওই ওদের মধ্যে থাকা বিকর্ষণ বলের চেয়ে কয়েক গুণ বেশি,
যার জন্যই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনরা একে অপরের থেকে দূরে চলে যায় না, কাছাকাছি থাক, মানে একদম জোটবদ্ধ অবস্থায় থাকে, ঠাসাঠাসি করে, যেটা বলেছে, তাই না? তো বলছে বর্তমানে বিজ্ঞানীদের মতে দুটি প্রোটন, দুটি নিউট্রন কিংবা একটি প্রোটন ও একটি নিউট্রনের মধ্যে মেসন নামক এক ধরনের কণার অবিরত আদান প্রদানের ফলে নিউক্লিয় বল সৃষ্টি হয়। কোন কণা? মেসন কণা। ঠিক আছে, মেসন কণা, মেসন কণা এটা এক ধরনের কণা যেটা অবিরত আদান প্রদান হয় কাদের মধ্যে? পরমাণু নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের মধ্যে, এবং এর জন্য নিউক্লিয়াস স্থিতিশীল হয়। মেসন কণা তড়িৎগ্রস্ত বা নিস্তড়িৎ উভয় প্রকারেরই হতে পারে। আমাদের আপাতত শুধু এইটুকু জানা, এইটুকুই আগে আমরা জেনে রাখি, পরবর্তীতে ইচ্ছা রাখো অবশ্যই সব জানতে পারবে। আরও কি হয় এর ভেতরে, আরও কি ক্যালকুলেশন হয়, আরও বিভিন্ন গাণিতিক, দেখো এগুলো তো ছবি দেখে বলা যায় না। যেমন ধরো কোষে মাইক্রোস্কোপ লাগিয়ে দিলাম, দিয়ে দেখছি কোষের ভেতরে কি আছে, তাও দেখতে পাবো, কিন্তু এই কণাগুলোকে দেখা যায় না। এগুলো সব তাহলে বিজ্ঞানীরা বের করেন কি করে? নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করেন, এগুলো দেখা যায় না। কেন ভাবো কেন দেখা যায় না? আমি কেন কথাটা বললাম, যুক্তিটা তোমরা বিচার করো। দেখো আমাদের কোষ, আমরা তো প্রত্যেকেই জীবন বিজ্ঞান পড়ি, কোষ পড়েছো সবাই। দেখো কোষের মধ্যে কি আছে? কোষের মধ্যে আমরা জানি যে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? সাইটোপ্লাজমের মধ্যে জল আছে, তাই না? জলের মধ্যে জল তো আছে, আরও বিভিন্ন খাদ্যবস্তু আছে, বিশেষ করে গ্লুকোজ আছে। জলকেই ধরো, জল আছে। জলের সংকেত কি জানো? H2O, তাই না? জলের সংকেত যদি বলি আমরা, জলের সংকেত H2O, তাহলে জলের সংকেত যদি H2O হয়, এর অর্থ কি? এর অর্থ না এরকম না, একটা হাইড্রোজেন, আবার একটা অক্সিজেন, আবার একটা হাইড্রোজেন, মানে সেখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেনের দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু। এবারে এই হাইড্রোজেনের মধ্যে আবার কিন্তু একটা প্রোটন, একটা ইলেকট্রন আছে। এই অক্সিজেনের মধ্যে ওরকম প্রোটন, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আছে, এর মধ্যেও আছে। তাহলে ভাবো একটা কোষ যেটাকে চোখে দেখা যায় না, তার ভেতরে সাইটোপ্লাজম, তার ভেতরে থাকে জল, জলের ভেতরে থাকে হাইড্রোজেন, অক্সিজেন, এদের ভেতরে আবার থাকে নিউক্লিয়াস, এদের ভেতরে থাকে আবার প্রোটন, নিউট্রন, এদের ভেতরে থাকে আবার মেসন কণা। তাহলে ভাবো কত সূক্ষ্ম বিষয়। এগুলোকে কি আর ওই মাইক্রোস্কোপ, যত ইলেকট্রন মাইক্রোস্কোপ বলা হোক না কেন, সেগুলোতে দেখা সম্ভব নয়। যতই যৌগিক ইলেকট্রন মাইক্রোস্কোপ বলুক, ঠিক আছে, সম্ভব না দেখা। তার জন্য এই সমস্ত জিনিস ওই ছবি, বলছিলাম ওই অণুবীক্ষণ যন্ত্রে দেখা সম্ভব না, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দেখা সম্ভব না। ওটা ওই বিজ্ঞানীরা গাণিতিক সমস্যার সমাধান করে 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 এগুলোকে নির্ণয় করেন। যেমন অ্যানোড রশ্মি দেখেছো, অ্যানোড রশ্মি থেকে কোন কণা সৃষ্টি না, ভুল বলছি, আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা? অ্যানোড রশ্মি থেকে প্রোটন কণা, আর ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন কণা। ক্যাথোড রশ্মিটা কে পরীক্ষা করেছিলেন, আর অ্যানোড রশ্মি কে পরীক্ষা করেছিলেন? এই দুটো প্রশ্ন দেখি মনে আছে কিনা নিজেরা, আমি তো এখানে দেখতে পাবো না, তোমরা দেখো নিজেদের মনে আছে কিনা, সেই অনুযায়ী এই দুটোর উত্তর নিজেরা খাতায় লিখে ফেলো এবং কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি জানবো যে হ্যাঁ মনে আছে তোমাদের। বেশ, তো দেখো এবারে কি বলছে, নিউক্লিয়াস বহির্ভূত অংশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সজ্জা। তাহলে আমরা তো দেখলাম যে নিউক্লিয়াসে কারা কারা থাকে, নিউক্লিয়াস থাকে নিউক্লিয়নরা, নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রনকে বলছে। এবারে বলছে পরমাণু নিউক্লিয়াস বহির্ভূত, মানে নিউক্লিয়াসের বাইরের অংশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সজ্জা। ইলেকট্রনরা কিভাবে থাকে? বলছে পরমাণুতে উপস্থিত ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে কিভাবে সাজানো থাকবে সে বিষয়ে পথ প্রদর্শক হলেন বিজ্ঞানী বোর ও বুরি। এই বুড়ি মানে আবার বুড়ো মানুষ ভেবো না, বুড়ি এর একটা নাম, দেখো BURY, বুড়ি, বোর ও বুড়ি, 1912 সালে। তাহলে বিজ্ঞানীরা নিয়ম করেন, একটা নিয়ম বলে দেন যে কোন কক্ষপথে কিভাবে, মানে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকবে কক্ষপথগুলোতে। ইচ্ছা খুশি মতো সাজিয়ে দিলাম একটা ঘরে, মানে একটা কক্ষপথে 10 জনকে ঠেসে ঢুকিয়ে দিলাম, আর একটা কক্ষপথকে ফাঁকায় রেখে দিলাম, এরকম নয়, নিয়ম আছে, তাই না? তো সেই নিয়মগুলো আমরা জানি অনেকেই, যারা জানি না তারা আজকে দেখে নেব নতুন করে, আর যারা জানি তারা একবার রিভিশন হয়ে যাবে। দেখো
পরমাণুর বিভিন্ন কক্ষে বা শক্তি স্তরে ইলেকট্রনগুলির সজ্জাকে ইলেকট্রন বিন্যাস বলে। প্রদত্ত নিয়ম অনুসরণ করে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানা যায়, মানে পরমাণুতে ইলেকট্রনরা কিভাবে থাকবে তা জানা যায়। একটি মুখ্য শক্তি স্তরে সবচেয়ে বেশি 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n², এটা শুনেছো এর আগে অনেকবার। 2n², এনটা কি বলছে? এন হচ্ছে মুখ্য শক্তি স্তর বা কক্ষের ক্রমিক সংখ্যা, অর্থাৎ n = 1 যদি হয় তাহলে প্রথম কক্ষ, যদি 3 নম্বর কক্ষপথ বের করতে বলে তাহলে n = বসবে 3, এভাবে চলবে। সুতরাং কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে? 2 × k, মানে কি প্রথম কক্ষপথটাকে কে বলে? তাহলে n এর মান কত? 1, তাহলে 2 × 1², 1² করলে 1ই হয়, তোমার 2 × 1 2, দুটি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে এলএমএন কক্ষে সবচেয়ে বেশি যথাক্রমে 8, 18, 32টি করে ইলেকট্রন থাকতে পারে। বেশ, আচ্ছা দেখো আমরা কি জানি পরমাণুর কতগুলো কক্ষপথ? এর আগে জেনেছো তো, বলেছি না? আচ্ছা, না বললে আমি আজকে আবার বলে দেবো। পরমাণুর কটা কক্ষপথ থাকে? ইলেকট্রনদের জন্য 7টা কক্ষপথ থাকে। কি কি? কে, এল, এম, এন ও পি, কিউ। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, তার আগে একটু পড়ে নিই আর একটু বলে দিচ্ছি, তারপর বলছি। হ্যাঁ, কক্ষের ক্রমিক সংখ্যা যাই হোক না কেন, কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে না, এটা মুখস্থ রাখবে। সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে না, তবে প্যালাডিয়াম পিডি যার চিহ্ন, এর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, প্যালাডিয়াম বাদে। তাহলে এটা পরীক্ষায় আসতেই পারে যে এমন একটি পরমাণুর উদাহরণ দাও যে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা তার সবচেয়ে বাইরের কক্ষপথে 8টি থাকে না, 8টির বেশি থাকে। এরকম একটা উদাহরণ হচ্ছে মৌল প্যালাডিয়াম। তারপর ভেতরের কোনো কক্ষপথকে সম্পূর্ণ খালি রেখে বাইরের কোনো কক্ষে ইলেকট্রন প্রবেশ করতে পারে না। ঠিক আছে, বেশ। এবার এখানে কিছু পর্যায় সারণীর প্রথম 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস। 20খানা মৌল দিয়ে দিয়েছে, আমরা এর চিহ্ন দেখব, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রনগুলো কিভাবে অবস্থিত প্রত্যেকটা কক্ষপথে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এটা একটু দেখার আগে আমরা আগে কোনো একটা পরমাণুর দেখো। ঠিক আছে, আমি মাঝখানেই আঁকি একটু। এইখানে কি বলেছিলাম? ভেতরে কারা থাকবে একদম জোটবদ্ধ হয়ে? প্রোটন আর নিউট্রনরা থাকবে। আমি প্রোটনকে প্লাস দিচ্ছি। আচ্ছা, দেখতে বোধহয় অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে একটু দেখে নাও। চারটে প্রোটন দিয়েছি। হ্যাঁ, 4টে প্রোটন দিয়েছি আর 4টে ইলেকট্রন দিয়েছি। আর তাহলে এটা হয়ে গেল। এটা জোটবদ্ধ অবস্থায় থাকে, এটাকে বাউন্ডারি দেওয়া থাকে না, কিন্তু জোটবদ্ধ অবস্থায় থাকে। আর সে এখানেও যে এরকম যে গোল 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 দেওয়া থাকে তা না, এখানে ইলেকট্রনরা ঘোরাঘুরি করে, গোল গোল দেওয়া থাকে না। হ্যাঁ, দাগটা গোল গোল থাকে না, দাগটা গোল থাকে না, ফাঁকা থাকে। ইলেকট্রনরাও একটা নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, গোল থাকে না। ঠিক আছে, আমি গোলটা দিয়ে দিলাম। এটা 1 নম্বর কক্ষপথ ইলেকট্রনের জন্য, এটা 2 নম্বর কক্ষপথ ইলেকট্রনের জন্য, এটা 3 নম্বর কক্ষপথ। যা একটু কেমন হয়ে গেল, তাই না? 1 2 3 4 5 6 7 কমপ্লিট। ঠিক আছে, ভেতরে এই যে যেখানে জোটবদ্ধ অবস্থায় নিউট্রন প্রোটনরা থাকে, এখানে এটাকে কি বলা হয়? পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসে কারা থাকে? পরমাণুর নিউক্লিয়াসে কারা থাকে? প্রোটন আর নিউট্রনরা। এদেরকেই একত্রে আবার কি বলা হয়? প্রোটন নিউট্রন যারা থাকে তাদেরকেই বলা হয় নিউক্লিয়ন। আর পরমাণু নিউক্লিয়াসের বহির্ভূত অংশগুলোতে কারা, মানে অংশগুলোটা কি বলা হয় ইলেকট্রন মহল। কেন? বাইরে ইলেকট্রনরা থাকে তাই। ঠিক আছে, পরমাণুর 2টি অংশ কি কি? নিউক্লিয়াস
আর ইলেকট্রন মহল। ইলেকট্রন মহলরা কিভাবে থাকে, যেখানে সেখানে না, এখানে থাকলো এখানে থাকলো এখানে থাকলো না, ওরা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাঘুরি করে, কিন্তু এরকম দাগ দেওয়া থাকে না। ঠিক আছে, বেশ। তো এই যে কক্ষপথটা নিউক্লিয়াসের প্রথমে কাছের কক্ষপথ, এটা বলা হয় 1 নম্বর কক্ষপথ। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ। এদের নাম আছে, বিজ্ঞানীরা নাম দিয়েছেন, আমি আগে বলে দিই। দেখো, এটা 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 5 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 6 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 7 নম্বর কক্ষপথ। ঠিক আছে, এবারে বিজ্ঞানীদের দেওয়া নামটা হচ্ছে, প্রথম কক্ষপথকে বলা হয় কে কক্ষপথ, কে। তারপরটাকে বলা হয় এল বড় হাতের, তারপরটা বলা হয় এম, 4 নম্বরটা হচ্ছে এন, ও 5 নম্বরটা পি, কিউ। বিজ্ঞানীরা এরকম নাম দিয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, এই যে কক্ষপথগুলোতে কতগুলোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, সূত্রটা হচ্ছে 2n²। এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কম থাকবে, বেশি থাকবে না। এন, তাহলে আমি যদি কে কক্ষপথে বের করতে চাই, কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে কত হবে, 2 × n²। n মানে কত, 1। কেন 1? কারণ কে কক্ষপথ, তো কে কক্ষপথ মানে কি, n এর মান কত, 1। n মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা, তার মানে 2 × 1² করলে কত হবে, 1 × 1 মানে 2 কে 2 গুণ করলে 2 হয়ে গেল। এল কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কত হবে, এল মানে কত, n = 2, তাহলে 2 × 2², তার মানে 2 × 2 × 2, এটা মানে 2 × 4 = 8, 8টি। এবারে এম কক্ষপথ, এম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এম মানে কত নম্বর কক্ষপথ, কে এল এম, 3 নম্বর কক্ষপথ, এন মানে 3, তার মানে 2 × n² মানে 2 × 3²। এবারে 3² মানে কি, 3 × 3, তাহলে 3 × 3 = 9, 2 × 18, 18টি। এভাবে তোমরা সবগুলো বের করবে, কে এল এম এন ও পি কিউ, এগুলো সব তোমরা নিজেরা বের করবে। ঠিক আছে, এইটুকু তোমাদের আমি কাজ দিলাম, আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এটা বের করতে পারবে। ঠিক আছে, এবারে আর কি কি বলছে, আর বলছে যে শেষ কক্ষপথে কখনো 8টার বেশি থাকবে না। মানে ধরো দেখা গেল যে কোনো একটা পরমাণুতে কিছু ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলো ঘরগুলোতে বসাতে বসাতে, মানে দেখো পুরো পরমাণুটাকে, এই যে গোটা পরমাণুটা আছে না, এই গোটা পরমাণুটাকে যদি একটা হোটেল ভাবো, হোটেলে লোকজন গেছে বেড়াতে, কে কে গেছে, প্রোটন গেছে, নিউট্রন গেছে, আর ইলেকট্রনরা গেছে বেড়াতে। আর কি শর্তে বেড়াতে গেছে, ভাবো যে যতগুলো প্রোটন গেছে ততগুলো ইলেকট্রন গেছে, বুঝে গেছে। তার মানে যদি ধরো 30খানা প্রোটন গেছে, 30খানা প্রোটন গেছে, আর হ্যাঁ 30খানা প্রোটন বেড়াতে গেছে, আর নিউট্রনকে ধরো, নিউট্রনকে কত ধরবো, ধরো নিউট্রন গেছে 32খানা। ঠিক আছে, আর ইলেকট্রন কতগুলো যাবে, তাহলে কি শর্তে যাবে, যতগুলো প্রোটন যাবে ততগুলো ইলেকট্রন যাবে, বুঝে গেছে। এটা একটা মৌল, এটা একটা মৌল। ঠিক আছে, তো হোটেলের নিয়ম কি, নিয়মটা হচ্ছে একটা অংশে প্রোটন আর নিউট্রনকে ঠাসাঠাসি করে থাকতে হবে।
তো 32খানা আর 32খানা থেকে গেল যে অংশে, সেটাকে বলছে পরমাণুর নিউক্লিয়াস। এবারে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনরা কোথায় থাকবে? ইলেকট্রনদের থাকার জায়গা হচ্ছে এই জায়গাগুলো, এই ঘরগুলোতে। তো প্রথম ঘরে মানে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? দুটো। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতে পারবে, তাই না? তারপরের কক্ষপথে কটা থাকতে পারবে? 8টা, তাই না? দ্বিতীয়, এটা 1 নম্বর কক্ষপথে 2খানা থাকবে, 2খানা পুজিয়ে দিতে হবে। 2খানা, একটা পূর্ণ করে একটা পুজালাম আর একজনকে রাখলাম না, অন্য ঘরে পাঠিয়ে দিলাম, এটা হবে না। এটাই বলছে যে আগের কক্ষপথ পূর্ণ না করে পরের কক্ষপথে যাওয়া যাবে না। মানে ধরো এখানে কতগুলো আছে এটা ভাবো, 1, 2, 3, 4টে আছে, তার মানে 4টে প্রোটন, মানে এখানে কটা? 4টে প্রোটন মানে 4টে ইলেকট্রন হবে। তাহলে 4টে ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন এখানেই বসে যাবে আগে, তারপরে আর কত পড়ে থাকছে? আর 2টো পড়ে থাকছে, তাহলে এই কক্ষপথে বসে যাবে 2টো। এল কক্ষপথে কতগুলো থাকার কথা ছিল? এল কক্ষপথে মানে 2 নম্বর কক্ষপথে 8খানা থাকার কথা ছিল, কিন্তু রাখতে পারলাম কটা? 2টো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মনে থাকবে এই বিষয়গুলো। আচ্ছা, আর কি জিনিস, আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে সবসময় দেখতে হবে তার আগের কক্ষপথ পরিপূর্ণ আছে কিনা। আমরা দেখো আয়ন পড়েছি, অনেক সময় দেখেছি না, Na+, Cl-, H+, তাই না, OH-। এই যে প্লাস মাইনাস কেন হয়? কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস হয়ে যায় আর ইলেকট্রন ঢুকলে মাইনাস হয়। ঠিক আছে, কেন হয়? কারণ হচ্ছে ইলেকট্রনকে সবসময় তার আগের কক্ষপথ পূরণ করা থাকতে হবে, অথবা সে যে কক্ষপথে আছে সেই কক্ষপথটাকে পূরণ করতে হবে যতগুলো থাকার দরকার। দেখো, মানে তাকে সুস্থিত করার জন্য, না এই জন্যই তো যৌগ গঠিত হয়, সুস্থিত নয় বলে। এখানে কতগুলো ইলেকট্রন থাকার দরকার? এল কক্ষপথে থাকার দরকার হচ্ছে 8খানা, তাই না? 8খানা থাকার দরকার, কিন্তু আছে কখানা? 2খানা। তাহলে আর কখানার দরকার? 8টা পোজাতে গেলে 6খানা দরকার বাইরের থেকে। বেশ, বাইরে তাহলে ওর কাছে 2টো রাস্তা আছে, সে হয় বাইরের থেকে 6টা ইলেকট্রন নিয়ে পুজিয়ে নেবে, তাহলে এল কক্ষপথে 8টা হয়ে গেল। আর না হলে ও একটা কাজ করবে যে দেখবে তার আগের কক্ষপথ পরিপূর্ণ কিনা। যদি এল দেখতে পায় তার আগের কক্ষপথ মানে কে 1 নম্বর কক্ষপথ পরিপূর্ণ, কটা থাকার দরকার? 2টো আছে, বেশ, তাহলে আমার আর 6খানা নেওয়ার দরকার নেই। তার থেকে বেশি ভালো হয় আমি আমার যে 2খানা আছে এই 2খানা ইলেকট্রনকে ত্যাগ করে দেবো, ছেড়ে দেবো, তাহলেই এ সুস্থিত হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে। কেন ঘটে? কারণ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। নিষ্ক্রিয় মৌল মানে যারা কারোর সঙ্গে আর ঝগড়া করে না, অর্থাৎ যারা কারোর সঙ্গে আর যুক্ত হয়ে যৌগ গঠন করে না, তাদেরকে বলা হয় সুস্থিত। তো তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো যে কোনো পরমাণু চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো পরমাণু বিন্যাস লাভ করতে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণু বিন্যাস মানে তার কক্ষপথগুলোতে যতগুলো ইলেকট্রন থাকা দরকার ততগুলো করে ইলেকট্রন আছে, ব্যাস, এটাই হচ্ছে সুস্থিত। তার জন্য তার যতগুলো থাকার দরকার সেগুলো আছে বলে সে আর কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, ও নিজেই রাজা হয়ে গেছে। তো সবাই তো চায় আমরা রাজা হতে, আমরা কারোর অধীনে চলবো না, এরকমই তো চাই, তাই না? তো সেরকম ব্যাপার। ঠিক আছে, আর যদি এখানে 30টা দিতে চাই তাহলে 30টা প্রোটন থাকবে, তাহলে এখানে 2টো, তারপরে এখানে 8টা দেবো, তারপরে দেখবো এখানটায় কত থাকা দেবো? 18টা। তো এখানে 18টা দেবো না, এখানে 8টা দেবো। 8টা দেওয়ার পর এখানে 8টা দেওয়ার চেষ্টা করবো। এখানে যদি 8টা পুজে যায় তখন তারপরে বাকি ইলেকট্রনগুলোকে এনে এখানে ভরবো। ঠিক আছে, এভাবে বিভিন্ন কাজ থাকে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত থাকলো তোমাদের। আর মানে এইটা, তারপরে আমরা একটু বইয়ের পড়া আসি। আচ্ছা, যদি অসুবিধা হয় আমাকে জানাবে, হ্যাঁ, যেখানে সমস্যা হচ্ছে জানিও। আচ্ছা, তো এইটুকু হলো। তারপরে দেখো এখানে কিছু মৌল বলেছে, তোমাদের বইয়ে দেখতে পাবে। এই মৌলগুলো ঝরঝরে মুখস্থ রাখবে। প্রথম মৌল কি? হাইড্রোজেন। তার চিহ্ন কি? H। তার পারমাণবিক সংখ্যা কত? 1 আছে। তোমাদের একটা বিগ ব্যাংয়ের আমি একটা গল্প বলেছিলাম অনেক দিন আগে, বহু আগে, শুনেছো তোমরা হয়তো। আর যারা শোনোনি, যদি শুনতে ইচ্ছা করে জানিও, আমি একদিন শোনাবো গল্প। ঠিক আছে, তার জন্য একটা অন্য আলাদা একটা ক্লাস দেবো, যাতে তোমরা বুঝতে পারো, সেভাবেই বলবো।
ঠিক আছে, তো বিগ ব্যাং যখন হয় তখন প্রথম সৃষ্টি মৌল কোনটা হয়েছিল বলো তো? হাইড্রোজেন সৃষ্টি হয়েছিল, তারপর সৃষ্টি হয়েছিল হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, এইভাবে সৃষ্টি হয়েছে। সেটা এখন আমরা বুঝতে পেরেছি, তাই না? কিন্তু আগে যখন আবিষ্কার হয়েছিল বিভিন্ন বিজ্ঞানীরা, তখন কি আগে হাইড্রোজেন, আগে হিলিয়াম এভাবে কি আবিষ্কার হয়েছে? না, হয়তো দেখা গেছে আগে অ্যালুমিনিয়াম আবিষ্কার হয়েছে, তারপরে ক্যালসিয়াম হয়েছে, তারপরে হয়তো হাইড্রোজেন হয়েছে, এভাবে হয়তো আবিষ্কারটা হয়েছে। তো পরবর্তীতে আরও নানা আবিষ্কারের ফলে এগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে এবং বর্তমানের এই তথ্যটা সামনে এসেছে। তো দেখো, হাইড্রোজেনের চিহ্ন কি এইচ, পারমাণবিক সংখ্যা কত? 1, ইলেকট্রন সংখ্যা কত? 1। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কত হবে? একই হবে, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে কে কক্ষপথে কটা থাকবে? একটা। তাহলে দেখো, হাইড্রোজেনের কে কক্ষপথ কি পূর্ণ আছে? কে কক্ষপথ পূর্ণ নয় কেন? কে কক্ষপথে কটা থাকা দরকার? দুটো থাকা দরকার। তাহলে ও কিন্তু একটা, ও যদি ছেড়ে দেয় একটা বা আর একটা যদি নিয়ে নেয়, তাহলেই তো পরিপূর্ণ হয়ে যাবে, তাই না? কে কক্ষপথে কটা থাকার দরকার? দুটো। আছে কটা? একটা। বুঝে গেছে? এগুলো খেয়াল রাখবে, যে কক্ষপথগুলো বলবে সেই কক্ষপথের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হতে হবে। তারপর দেখো, হিলিয়াম, হিলিয়াম হচ্ছে এইচই, চিহ্নটা হচ্ছে এইচই, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যা 2, কে কক্ষপথে কতগুলো থাকে? দুটো। আচ্ছা, হিলিয়াম সবার আগে একটা মুখস্থ রাখবো, সবচেয়ে হালকা মৌল কোনটা? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, কারণ ওর ভিতরে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, নিউট্রন নেই, তার জন্য সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন। আর সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? যদি নিষ্ক্রিয় গ্যাস বলে, হিলিয়ামকে। মনে থাকবে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। কেন? হিলিয়াম হচ্ছে, হিলিয়ামের ভেতরে যতগুলো কে কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকা দরকার ততগুলো ইলেকট্রন আছে, এই জন্য হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয়। হাইড্রোজেন কিন্তু নিষ্ক্রিয় নয়। বেশ, আচ্ছা, তো দেখেছো প্যারাসুট, প্যারাসুটে কোন গ্যাস ভরা থাকে বলো তো? ওই হিলিয়াম গ্যাস ভরা থাকে। হ্যাঁ, ওই হাইড্রোজেন গ্যাসে ভরা থাকে না, একটা কারণ আছে, কারণ হাইড্রোজেন গ্যাসে ভরে, কিন্তু হাইড্রোজেন গ্যাস না দাহ্য গ্যাস, মানে পুড়ে যায়, ও নিজে পোড়ার ক্ষমতা আছে, মানে জ্বালানি, ওর থেকে তাপ উৎপন্ন হবে, ও নিজে পুড়ে যায়, ওর জন্য হাইড্রোজেন গ্যাস ভরে না, হিলিয়াম গ্যাস ভরা থাকে, ঠিক আছে? নিষ্ক্রিয়, ওই বিপদ এড়ানোর জন্য। তারপরে লিথিয়াম, লিথিয়াম এলাই, তার পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 3, তার মানে প্রথম কক্ষপথে কটা থাকবে? দুটো। তারপরে এল কক্ষপথে একখানা থাকবে, তাই না? তাহলে লিথিয়াম কি করবে? সুস্থিত, ও কি করবে? ওর হিলিয়াম কক্ষপথকে হিলিয়ামের কক্ষপথ দেখবে। আচ্ছা, ওর কে কক্ষপথটা পরিপূর্ণ, এল কক্ষপথে কটা থাকার দরকার? 8টা, কিন্তু আছে কটা? একটা। তাহলে 8টা করার জন্য হয় 7টা নেবে, আর না হলে এই একটা ছেড়ে দিয়েও আগের মতো হয়ে যাবে। আগের মতো মানে এই হিলিয়ামের মতো হয়ে যাবে। এবারে বলো, 7টা নিতে গেলে যা শক্তি লাগবে, মানে 7 জন মানুষকে খাওয়াতে গেলে যা খরচ লাগবে, তার থেকে যদি আমি একজন মানুষকে বলি যে না যাও তুমি একটু ঘুরে আসো, বা ওকে আমি যদি ছেড়ে দিই, সুবিধা না? তো সেরকম 7টা জিনিসকে আটকে রাখতে যা ক্ষমতা লাগবে, তার থেকে একটাকে ছেড়ে দিতে বেশি কম ক্ষমতা লাগবে। আর আমরা তো সবসময় একটু কম, মানে যেটাতে কম খাটনি হবে সেইগুলো খুঁজে বেড়াই, তাই না? তো সবাই সেইগুলো খুঁজে বেড়ায়। তো সেরকম এখানে একখানা ছেড়ে দেবে, তাহলে এলআই প্লাসে পরিণত হবে, তাই না? তারপর বেরিলিয়াম, বিই দেখো 4টে পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রনও 4টে হবে। তো প্রথম কক্ষপথে 2টো, শেষ কক্ষপথে 2টো। এও 2খানা কী করবে? ছেড়ে দেবে, কারণ একে কটা নিতে হবে? 6খানা নিতে হবে। তো 6খানা নেওয়ার থেকে 2খানা ছেড়ে দেওয়া বেশি ভালো। তাহলে 2টো ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে পরে। ওগুলো পরের বিষয়, একটু জেনে রাখো এগুলো। হ্যাঁ, এগুলো ক্লাস 8এও ছিল তোমাদের, আর ক্লাস 10-এ ভালো করে বুঝতে পারবে। আরও ওরকম একটা চ্যাপ্টার আছে। বোরন হচ্ছে B5, 5, 2, 3। বুঝে গেল? প্রথমে 2টো থেকে যাবে, তারপরে একটা যা থাকবে বাদ বাকি পরের কক্ষপথে 3টে। তাহলে হয় 3টে ছেড়ে দেবে, নাহলে 5টা নেবে। 5টা নেওয়া সম্ভব না, 3টে ছেড়ে দেবে। কার্বন কি করবে? কার্বন 6খানা আছে, তাহলে 2খানা, 4টে। 4টে ছেড়ে দেবে বা 4টে নেবে? দেখো, 4টে ছেড়ে দেওয়া না অত সোজা না, ওর জন্য ও 4টে নেবে। যদিও কার্বনের বহুরূপ যোজ্যতা থাকে, এই কারণে 4 থাকার জন্য, মানে মাঝামাঝি অবস্থায় আছে বলেই, মানে অর্ধেক আছে বলেই এর একটু বহুরূপতা দেখা যায়। আরও অনেক কিছু রয়েছে এর। নাইট্রোজেনের কত? 7, তাহলে 2, 5, প্রথমে 2টো, তারপরে 5টা, 5টা। এবারে বলো, এর 5টা ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 করবে। 5টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে এই কক্ষপথে কটা থাকা দরকার? 8টা। তাহলে 5টা যদি ছেড়ে দেয়, সেটা ভালো না? আর 3টে কারোর থেকে নিয়ে নিলেই ভালো, আর 3টে কারোর থেকে নিয়ে নিবে, ঠিক আছে?